এরকম একটা সুন্দর পত্রিকা গোষ্ঠী, তাদের আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। তবে আমি বলি, ব্যক্তিগতভাবেও চিরন্তনদার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ এবং এই ধরনের কাজকর্মে আমি ভীষণভাবে উৎসাহী বটে। সরাসরি যদি আজকের বিষয়টাতে চলে যাই, এই জল নিয়ে যখন সংখ্যাটা তৈরি হবে তখন চিরন্তনদার সঙ্গে নিয়মিত আমার যোগাযোগ ছিল। কী ধরনের কী বিষয় হতে পারে না হতে পারে আমরা অনেক আলোচনা করেছিলাম, কিন্তু তারপরেই আমাদের দুর্ভাগ্য যে গোটা পৃথিবী একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে চলে গেল। একটা করোনা মহামারী, তার মুখোমুখি হলাম আমরা। এবং একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে সেই ইট ইজ দ্য পোস্ট অফ দ্য টাইমস, ইট ইজ দ্য বেস্ট অফ দ্য টাইমস। আমাদের মধ্যে এত বিভাজন ছিল, আমরা করোনা না আসলে আমরা জানতেই পারতাম না। আমাদের মধ্যে এত শক্তি ছিল, বেঁচে থাকার জন্য আমাদের যে এত প্রচেষ্টা, সেটাও করোনা না আসলে আমরা জানতে পারতাম। তো আমার যে বিষয়টা আজকে, সেটা হচ্ছে জল, জনস্বাস্থ্য এবং উন্নয়ন। এখন প্রতিটা বিষয়ই ভীষণ ইন্টারডিসিপ্লিনারি। উন্নয়ন তো অবশ্যই একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, মানে সেখানে অর্থনীতি, পরিবেশ, সমাজনীতি, দর্শন সব কিছু মিলেমিশে আছে। আবার যদি আমি স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যের মূল সংজ্ঞাটাই হচ্ছে যে সামাজিকভাবে ভালো থাকা, মানসিকভাবে ভালো থাকা এবং শারীরিকভাবে ভালো থাকা। তাহলে জনস্বাস্থ্যের দিক থেকে যারা কাজ করেন তারা শুধু চিকিৎসক নয়, শুধু চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান নয়, সমাজবিজ্ঞান, তাদের সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স আরও নানাবিধ বিষয়ে পারদর্শিতা রাখতে হয়। তো আমি হচ্ছে উন্নয়ন মানে ডেভেলপমেন্ট স্টাডিজের স্টুডেন্ট। ফলে আমরা যেভাবে উন্নয়নটাকে দেখেছি, একটা সময় পর্যন্ত মনে করা হতো পৃথিবীতে যে যাদের মাথাপিছু রোজগার বেশি তারা বেশি উন্নত। এখন দেখা গেল যে ধরুন সুন্দরবন এলাকায় কোনো একজন ভেড়ি চাষ করেন, তার পার ডে কাঁচা টাকা রোজগার 2 লক্ষ টাকা, কিন্তু তার স্ট্রোক হলে 30 কিলোমিটারের মধ্যে হাসপাতাল নেই। তাহলে কি আমি বলবো মাথাপিছু উন্নয়ন থাকলেই তার মাথাপিছু অর্থনৈতিক উন্নতি ঘটেছে, মানে তার উন্নয়ন ঘটেছে? এই যে কনসেপ্টটা শিফট করলেন, এর পেছনে মাহবুবুল হক এবং অমর্ত্য সেনের একটা বিরাট অবদান আছে। এবং 1990 সাল থেকে প্রথম আমরা এই প্যারাডাইম শিফট শুরু হলো যে উন্নয়ন শুধু পার ক্যাপিটা গ্রোথ হিসেবে দেখা হবে না, উন্নয়নটাকে দেখা হবে স্বাস্থ্য, শিক্ষা এবং মাথাপিছু আয়, তার নিরিখে। এখন আজকের দিনে দাঁড়িয়ে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা তৈরি হয়েছিল, তারও অনেক লিমিটেশন আমরা বুঝতে পারছি। এই যে আমাদের দেশে করোনাকালে বেশ কিছু নতুন করে বিলিয়নার তৈরি হয়েছে। আবার করোনাকালে মানুষের জীবন জীবিকার বিপর্যয় এমন জায়গায় পৌঁছে গেছে যে মাথাপিছু রোজগার আমজনতার অনেক কমেছে। কিন্তু যদি আমি একটা সিম্পল ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ নিই, তাহলে দেখা যাবে যে আমাদের ইকোনমিক গ্রোথে খুব বেশি হেরফের ঘটে। তো এই যে পার ক্যাপিটা গ্রোথ, এখানে ইনইকুয়ালিটিটাকে আমরা ধরতে পারলাম না। মানুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, সেটাকে ধরতে পারলাম না। আমাদের মধ্যে যে জেন্ডার গ্যাপটা রয়েছে, জেন্ডার ইনইকুয়ালিটিটা রয়েছে, নারী এবং পুরুষের মধ্যে যে ক্ষমতায়নের তারতম্য রয়েছে, সেটা কিন্তু এই উন্নয়নের মধ্যে ধরা গেল না। আমরা কতটা পরিবেশের ক্ষতি করলাম এই অর্থনৈতিক উন্নতি অ্যাচিভ করার জন্য, সেটা কিন্তু এর মধ্যে ধরা গেল না। এর মধ্যে ধরা গেল না আমরা কতখানি গণতান্ত্রিক পরিবেশ রাখতে পারলাম, ধরতে পারলাম। তো আজকের দিনে আধুনিককালে যারা আরও এগুলো গবেষণা করছেন, তারা এই সমস্ত বিষয়গুলোকে এই উন্নয়নের মধ্যে, সংজ্ঞার মধ্যে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন, ধরার চেষ্টা করছেন। এবং এটা করতে গেলে স্বাভাবিকভাবেই শুধুমাত্র অর্থনীতি নয়, পরিবেশ, রাজনীতি, দর্শন, সমাজবিজ্ঞান সব কিছু আসবে এর মধ্যে, এবং পাবলিক হেলথও আসবে। পাবলিক হেলথের
মূল জায়গাগুলো যারা জানেন, মোটামুটি আমাদের দেশে যে জনস্বাস্থ্য পরিকাঠামো রয়েছে তাদের কি দেওয়া হয়, প্রথমে তারা কাজ করেন বেশি করে টিকা দেওয়ার জন্য, কিংবা ধরুন ব্রেস্ট ফিডিংয়ের জন্য, কিংবা কোনো একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার ডিজিজ স্প্রেড আউট করেছে, সেটাকে কীভাবে কন্ট্রোল করা হবে তার প্ল্যানিং। তো এই করোনা মহামারীর সময় আমরা যেটা প্রত্যক্ষ করলাম সেটা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কি ধনী দেশ, কি গরিব দেশ, কি ক্ষমতাশালী দেশ, কি দুর্বল দেশ, সবার কিন্তু জনস্বাস্থ্য অপ্রতুল। এবং সেটা প্রমাণ হচ্ছে ইতালিতে, সেটা প্রমাণ হচ্ছে আমেরিকায়, সেটা প্রমাণ হচ্ছে ভারতে। যদিও তিনটে দেশের অর্থনৈতিক বিন্যাস তিন রকম, ভৌগোলিক বিন্যাস আলাদা। তো এর মাঝখানে জল যখন চলে এলো, জল যখন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো, জলের একটা মানে অর্থনৈতিক চরিত্র আছে। অর্থনীতিতে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা বলি পাবলিক গুডস বা কমন গুডস। মানে এই যে আমরা একটা রাস্তা বানাচ্ছি, সেই রাস্তায় বড় লোকও যেতে পারে, গরিব লোকও যেতে পারে। আমাদের দেশে যে জাতীয় নিরাপত্তা রয়েছে, যখন আমাদের দেশে কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটবে, এই যে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, সেটা তো শুধুমাত্র আমাদের গরিব লোককে বাঁচাবে না, বড় লোককেও বাঁচাবে। তাহলে এমন একটা জিনিস এটা, যেটা সবার কাজে লাগে এবং এটা নিয়ে কারো কোনো বিবাদ নেই। জল কিন্তু এরকম বিষয় নয়। জল কিন্তু নিছক একটা অর্থকরী পণ্য নয়, এবং জল নিয়ে কিন্তু প্রচুর বিবাদের সুযোগ আছে। একটা নদীর জল নিয়ে, আমাদের দেশে কাবেরী নদীর জল নিয়ে দুটো স্টেটের মধ্যে মানে রাজনৈতিক বিন্যাসও বদলে গেল শেষ পর্যন্ত। আইন, আদালত, গণ আন্দোলন সব কিছু ঘটেছে এবং পুরো মানে বিন্যাসটাই বদলে গেল একেবারে। এটা যদি দেশের মধ্যে হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম জল বিবাদ, অসংখ্য জল বিবাদ রয়েছে। 1995 সালে বিশ্ব ব্যাংকের সহসভাপতি ইসমাইল সেরেগেলদে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন প্রেসকে, যে আগামী শতকের যুদ্ধ হবে জল নিয়ে। মধ্যপ্রাচ্যে তখন যেভাবে জলের সংকট, তাই নিয়ে যে মারামারি এটসেট্রা ছিল সেগুলো। এখন জলের অসুবিধা রেখে একটা নদী তো একটা দেশের মধ্যে, একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের গঙ্গা আমাদের দেশ পার করে বাংলাদেশ এই অববাহিকা রয়েছে। যদি নীল নদ ধরি, 9খানা দেশ, অ্যামাজন 11খানা দেশ, এভাবে ছুঁয়ে যাচ্ছে। দানিউ অনেকগুলো দেশ ছুঁয়ে যাচ্ছে। ফলে এখানে আবার ট্রান্স বাউন্ডারি প্রবলেমগুলো আছে। মানে জল বিবাদটা শুধু একটা স্থানীয় স্তরের বিষয় নয়। আমাদের পাড়ায় পানীয় জল পাচ্ছি না, এটা যেমন একটা সমস্যা, তেমনি একটা নদী আটকে দিয়ে আর একটা শহর তৈরি হচ্ছে, বা একটা নদী যার উপরে তাদের কৃষি নির্ভর করতো সেটাকে আটকে দিয়ে লস অ্যাঞ্জেলেস যেভাবে তৈরি হয়েছে আমেরিকা। তো এই বিবাদগুলো ছিল, কিন্তু এই বিবাদগুলো ম্যাক্রো লেভেলে। যদি আমরা খুব মাইক্রো লেভেলে গিয়ে দেখি যে আমরা উন্নয়ন যখন দেখব, তখন কার উন্নয়নটা হচ্ছে, কিভাবে হচ্ছে। ধরুন আমাদের দেশে আপনি যদি বিহারে যান, মধ্যপ্রদেশে যান, ইউপিতে যান, এমন কিছু জায়গা পাবেন সেখানে আপনি, যেখানে দলিতদের জন্য আলাদা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, খোলা কূপ রয়েছে। সেখান থেকে তাদের যত অসুবিধাই হোক না কেন লাইন দিয়ে জল নিতে হবে। আর উচ্চবর্ণের মানুষের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আবার আপনি যদি কৃষির ক্ষেত্রে ধরেন, আমি কৃষির কথাটা এই কারণেই বলবো, আজকেরই সকালবেলা দেখেছি খবরে কাগজে এক কৃষক নেত্রী চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যাচ্ছেন, সরকার শুনছেন না কৃষকদের কথা। পরিস্থিতি খুব ভয়াবহ। এই কারণে বলছি, এই যে কৃষির ওপরে একচেটিয়া কর্পোরেটের অধিকার, এটা আলটিমেটলি কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের উপরে একচেটিয়া অধিকার গিয়ে পর্যবেসিত হবে। আমাদের যে খাদ্যপণ্য উৎপাদন হয় তার 95% হচ্ছে জল লাগে। 95% কৃষিকাজে জল লাগে, আর 80% কৃষিকাজই বৃষ্টির জল নির্ভর হয়, যেখান থেকে আমাদের দেশের 60% খাদ্য উৎপাদন হয়। আজকের একটা নগরায়নের প্রবণতা রয়েছে। নগরায়ন আগেও ছিল। আমরা যদি ইউফ্রেটিস টাইগ্রিস নদীর অববাহিকা খুঁজি, সেখানেও দুটো শহরের মধ্যে জল বিবাদের ইতিহাস পাওয়া যায়। কোনো বিজ্ঞানী খুঁজে বের করেছেন যে যখন আমাদের খাদ্য উৎপাদন শুরু হলো নিওলিথিক এজে,
তখনও জল নিয়ে বিবাদ ছিল। তো জল বেসরকারীকরণ, প্রাকৃতিক সম্পদ বেসরকারীকরণ হলে কি হতে পারে সেটা পাওয়া গেছিল 2000 সালে কোচবাম্বাতে, বলিভিয়ার কোচবাম্বাতে, যখন ওরা পড়েছিল সরকার জলের সাপ্লাই দিতে পারছিল না সবাইকে সে সময়। তো সেখানে একটা বেসরকারি কোম্পানিকে পুরো জলের অধিকারটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কি হয়েছিল, শুধু কৃষি নয়, ওদের যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাটা একেবারে ধসের মুখে চলে গেছে। মানুষ রিভোল্ট করেছিল, সেখান থেকে আবার ফেরত আসতে হয়েছিল। আমি জানি না আমাদের দেশের কি ভবিষ্যৎ হবে। কৃষি যদি চলে যায় কর্পোরেটের হাতে, কৃষি পণ্যের উৎপাদনের অধিকার যদি কর্পোরেটের হাতে চলে যায়, আমাদের খাদ্য নিরাপত্তা কোন জায়গায় গিয়ে দেওয়া হবে? এবং আমাদের বাকি যে খাদ্যের মজুদ এটসেট্রা সে তো পরের কথা, কিন্তু উৎপাদনের উপরে মালিকানাটা পুরোটা যদি বেসরকারি হাতে চলে যায়, তাহলে সাধারণ মানুষের কি হবে এটা। তো আবার সেই জলে ফেরত আসি। ধরুন জলের ক্রাইসিস যদি আমি তথ্য আকারে ফেলা হয়, তথ্যগুলো খুবই হতাশজনক। ধরুন আমাদের এই পৃথিবীতে এই মুহূর্তে 780 কোটি মানুষ বাস করে। প্রজেকশন বলছে যেটা 2050 নাগাদ এটা 980 কোটি হয়ে যাবে। এই 980 কোটি মানুষের প্রত্যেকের পানীয় জল কি আমরা দিতে পারবো? এই মুহূর্তে আমাদের পৃথিবীতে 400 কোটি মানুষ 11 মাস জল পায়, 1 মাস তীব্র জলকষ্টে থাকে। এমন 200 কোটি মানুষ আছেন যারা সারা বছরই জলকষ্টে থাকেন কোনো না কোনোভাবে। এটা যদি আমি বলি জলের, পানীয় জলের দিকটা, জনস্বাস্থ্যের দিক থেকে জলের আবার আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে। জনস্বাস্থ্যে শুধু তো সেফ ড্রিঙ্কিং ওয়াটার হলে হবে না, সেফ স্যানিটেশনটাও খুব গুরুত্বপূর্ণ। এবং স্যানিটেশনের জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের প্রায় 39% হচ্ছে সব মিলিয়ে সেফ স্যানিটেশন আছে, 68% হচ্ছে স্যানিটেশনের ব্যবস্থা আছে, কিন্তু সেফ স্যানিটেশন বলা হয় 39%। এটা গোটা পৃথিবীতে এই মুহূর্তে, মানে হ্যাভিং অল এফোর্টস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 সালের তার মাঝপথে থামিয়ে এই সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো করা হয়েছিল। তো জলবাহিত রোগ, জল নিরাপত্তা, এগুলো নিয়ে আমাদের দেশে খুব একটা আলোচনা হয় না। যেমন ধরুন আমাদের দেশে 5 কোটি মানুষ আর্সেনিকের সমস্যায় ভোগে। রাম মন্দির নিয়ে আপনি দেখবেন নির্বাচনী ইস্যু হতে পারে, কত কেলেঙ্কারি নিয়ে নির্বাচন হয়ে যাচ্ছে। 5 কোটি মানুষ আর্সেনিকে ভুগছে, বিহার এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে কোনো না কোনোভাবে। মানে আমাদের যা সেফ ড্রিঙ্কিং ওয়াটার যে স্ট্যান্ডার্ড, সেখানে আর্সেনিকের যা মাত্রা হওয়া উচিত 10 মাইক্রোগ্রাম পার লিটার, সেটা ক্রস করে গেছে। সেটা কিন্তু আমরা খেয়াল করি। এখন জলের ক্ষেত্রে শুধুমাত্র এটা স্বাস্থ্য পণ্য এমন কিন্তু নয়। জলের কিন্তু আমি যখন উন্নয়নের দিক থেকে দেখবো, তার সাংস্কৃতিক অধিকার, তার রাজনৈতিক অধিকার, তার ধর্মীয় অধিকার, সব কিছু মাথায় রাখতে হবে। অধিকারের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন গঙ্গার জল, গঙ্গার জল কি শুধু আমাদের কয়েকটা পুরসভা ওখান থেকে জলগুলো সংগ্রহ করে সেগুলোকে পিউরিফাই করে বাড়ি বাড়ি পাঠাচ্ছে শুধু পানীয় জল? তা নয়। গঙ্গার জলের একটা ধর্মীয় বৈশিষ্ট্য আছে। আমাদের দেশে যে দুটো বড় বড় ধর্মীয় মেলা হয়, কুম্ভ এবং গঙ্গাসাগর, সেগুলো কিন্তু এই জলেই। আমাদের দেশে যে সভ্যতা গড়ে উঠেছে, যে শিল্প গড়ে উঠেছে, সেখানে গঙ্গার অবদান অনেক। আমাদের দেশে এই যে পতিত পাবনী গঙ্গা বলি, যে নিকাশি, সবই তো গঙ্গায় যাচ্ছে। সুতরাং জল জনস্বাস্থ্যের দিক থেকে শুধু পানীয় জল নয়, জল অবশ্যইভাবে স্যানিটেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর আমি যখন উন্নয়নের দিক থেকে দেখব, জলটাকে আমি অধিকার হিসেবে দেখব মানুষের। কারণ জীবনদায়ী যে জিনিস, সেটা যদি রাষ্ট্রের হাতে না থাকে এবং রাষ্ট্র যদি নাগরিককে সেই অধিকারটা সুনিশ্চিত করতে না পারে, তাহলে রাষ্ট্র কি? আপনি ধরুন আমাদের কত রকমের পার ক্যাপিটা জলের হিসেব রয়েছে। যেমন ধরুন রাষ্ট্রসংঘ যখন স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার করলো 1946-এ, তারপরেও কিন্তু জলের অধিকারকে স্বীকার করা হয়নি। তখন আমরা কি হিসেব করেছিলাম? তখন বলা হয়েছিল মাথা পিছু 20 লিটার জল থাকতেই হবে মানুষের।
এই গ্রহের প্রতিজন মানুষের। পরবর্তী ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটা করেছে 50 লিটার। এখন এখানেও ফ্যালাসি আছে। এই 50 লিটারের মধ্যে ধরা হয়েছে একজন মানুষের রান্না করা খাওয়ার জল, তার বাথরুমের জামা কাপড় কাচার জল, তার শৌচাগারের জল ইত্যাদি, স্নানের জল, এই সব মিলিয়ে। সেটাও অবশ্য পৃথিবীর সব দেশের সব মানুষ পায় না। মানে ঘানায় যদি আপনি যান, মানে যেখানে কোফি আন্নানের দেশ, যেটা রাষ্ট্রসংঘের মহাসচিব, সেখানে রেশন করে প্রতি সপ্তাহে মানুষকে জল দেওয়া হয় স্নানের জন্য। সবাই রোজ দিন স্নান করতে পারেন না সেখানে। আপনি যদি ভাবেন যে টাকা থাকলেই আপনি জল পাবেন, এমনটা কিন্তু হবে না। আরব দুনিয়ার মাথা পিছু রোজগার আমাদের থেকে অনেক বেশি, জল কিন্তু নাই। আর জল এমন একটা জিনিস, আপনি চাইলেই হাইব্রিড করে বেশি করে ফলাতে পারবেন না। জল কিন্তু কৃষি পণ্যের মতো উৎপাদন বাড়ানো যায় না। আর জলের ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জটিলতা বিশ্লেষণ করা খুব কঠিন, খুব কঠিন। সেই জন্য যখন চিরন্তনদা জল নিয়ে একটা সংখ্যা করবে বলল, আমি এক কথাই রাজি হয়ে গেলাম। কারণ আমাদের দেশে জল একটা পলিটিক্যাল ইস্যু হওয়া উচিত, একটা ইলেকশন ইস্যু হওয়া উচিত। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সেফ স্যানিটেশন। আপনি ভাবুন না, কোভিডের সময় আপনি ভারী গলায় অমিতাভ বচ্চন বলে যাচ্ছেন হাত ধোবেন, হাতটা ধরবেন কিসে? আপনি ধরুন উত্তর কলকাতায় যারা রয়েছে টালার জল বিনে পয়সায় পায়, তাদের বাড়িতে যারা কাজ করতে আসে গড়িয়া থেকে, তারা জল কিনে খায়। দ্যাট ইজ দ্য ফ্যালাসি। যাদের ভয়েস আছে, যাদের পাওয়ার আছে, তারা পুরোটা এনজয় করছে। কিন্তু যাদের ভয়েস নেই, মিডিয়ায় নিয়ে কোনো কথা বলে না, এটা কোনো নির্বাচনী ইস্যুও হয় না আমাদের দেশে। কিন্তু ঘটনাটা ঘটে যাচ্ছে। আমরা ভাবি যে অ্যাটম বোম মারাবো, আমরা ভাবছি কি করে রাফালে কিনে পাকিস্তানকে জব্দ করে দেবো। আমরা ভাবলাম না কি করে আয়লায় আমরা বাঁচবো, আমরা আমফানে কি করে বাঁচবো। 2001 থেকে 2018 পর্যন্ত যতগুলো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তার 78% হচ্ছে জলকেন্দ্রিক, বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়। তাহলে যদি আমি বলি নিরাপত্তা মানুষকে দিতে হবে, আগে তো আমাকে পরিবেশ নিয়ে ভাবতে হবে। আমরা কিন্তু সেই যত্নটা করছি। সেই জন্য এই সংখ্যার যদি তাৎপর্য আমি বলি, অবশ্যই এই দিকটা যে জল নিয়ে মানুষের অধিকার, এটাকে সুনিশ্চিত করতে হবে। সবাইকে ধন্যবাদ। যদি আবার সুযোগ পাওয়া যায় কোনোদিন, এই নিয়ে আরও আলোচনা করা যাবে। খুব ভাববার কথা। অত্যন্ত সুন্দরভাবে তিনি জলের বৈজ্ঞানিক তাৎপর্যটা এবং তার সামাজিক রাজনৈতিক তাৎপর্যগুলো তিনি সুন্দরভাবে বললেন। খুবই ভালো লাগলো। আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম, কারণ আমি চিরকাল সায়েন্সকে ভয় পেতাম, যার জন্য একদম একেবারে পাক্কা আর্টসের ছাত্র। ভাষা ছাড়া আমি ভাসতে পারি না, এরকমই থাকে। তা সেই আগের কথাই চলে ওনাকে আমার ধন্যবাদ, খুব সুন্দর করেছেন। তার আগে ধন্যবাদ শতভিষার সম্পাদক আমার ছাত্র চিরন্তনকে। আর আরো ছাত্রের মধ্যে অনেক দেখতে পাচ্ছি, নিশীথকে দেখতে পাচ্ছি, সে পরে এলো, ধন্যবাদ। যাই হোক, সে কথাটা বলা যে শতভিষা এই পত্রিকাটি একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনারা যারা ইউটিউবে ফলো করবেন দেখবেন, আপনারা আগ্রহী হবেন। প্রতিটি সংখ্যায় তার বিষয় বৈচিত্র্য যে কোনো নামী পত্রিকাকে ছাড়িয়ে যায়, এ কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং আপনারা তো, আমাদের ক্ষমতা নেই, শতবিশেষ ক্ষমতা নেই যে তারা আনন্দবাজারে বা এতে কোথাও বিজ্ঞাপন দেবে, কিন্তু বিজ্ঞাপন আপনারা, চলমান বিজ্ঞাপন আপনারা পড়বেন, লোকে পড়াবেন এবং বলবেন যে দেখুন, মানুষকে জ্ঞান অর্জন করতেই হয়। সুতরাং সেই জ্ঞান অর্জনটা আসবে কোথা থেকে? পাঠ্যপুস্তকে তো সব কিছু পাওয়া যায় না। পাঠ্যপুস্তক একটা সীমাবদ্ধ জিনিসের উপর। এই জন্যই দরকার এই সমস্ত ছোট ছোট পত্রিকা বা বিভিন্ন পত্র পত্রিকা পড়া। হয়তো আপনাদের সময় হয় না, পত্রিকা পড়েন, ওই সিনেমা পত্রিকা, খেলা পত্রিকা, ঠিক আছে, তার সাথে সাথে দু একটা জ্ঞান বৃদ্ধির পত্রিকা পড়তে পাপ কিছু হয় না, পড়বেন। শতবিশার পত্রিকাগুলো আমি নিজে লিখি বলে বলছি না, শতবিশার পত্রিকার প্রতিটি সংখ্যা আপনারা খোঁজ রাখবেন এবং প্রত্যেকটা সংখ্যার সঙ্গে ঘোষণা করে দেয় পরবর্তী সংখ্যায় কি থাকবে। সুতরাং আপনাদের কাছে এটা খুবই আকর্ষণীয় হবে, যে সেটা আপনাদের বাড়ির ছেলেমেয়েদের পড়া।
আমরা আর কতদিনের, আমরা এখন মধ্য পর্যায়ে চলে গেছি। যাদের জন্য আগামী পৃথিবীটা পড়ে আছে, সেই পৃথিবীটা কেমন পৃথিবী হবে তাগুলো জানবে থেকে। পত্রিকা মানুষের জ্ঞানকে বৃদ্ধি করে, জ্ঞানকে সমৃদ্ধ করে। এবার চলে আসি জলের কথা। আমি একটু গুরুগম্ভীর কথা খুব হালকা করেই বলতে ভালোবাসি, কারণ যেহেতু আজীবন শিক্ষকতা করেছি এবং এখনও শিক্ষকতা পরোক্ষভাবে করি, তাই কিছু বলতে গেলেই আমার শিক্ষকতা রেটে গেছে, যা অনেকে বলেন, তাই বলে একটু হালকা করেই বলবো। তবে আজকে আমাকে যখন এই চিরন্তন বললোই যে জলের কথা বলতে, যখন আমি বললো যে এইবারের ইস্যু স্যার জল হবে, জলে আমি তো সত্যিই জলে বললাম, কেননা জল দিয়ে কি করবো, জলে তো আমি সাঁতারও কাটতে জানি না, জল খাই আর ব্যবহার করি, এছাড়া জলের আমার আর কোনো। তো ভাবলাম মাথা কাটে চিরন্তন বলেছে, আমার ছাত্র সন্তান তুল্য, সে যখন বলেছে আমাকে তো রাখতেই হবে। কোনো সন্তান যদি তার বাবার কাছে একটা আবদার করে এটা আমার চাই, তো বাবাকে ধার দেনা করেও পড়তে হবে। বসলাম পড়াশোনা করতে, পড়ে দেখলাম যে প্রবাদ প্রবচনে প্রচুর জল নিয়ে, শুধু জল না, জল নিয়ে, জল থেকে আরো নানা রকম বিষয়ে লেখা আছে। আমি পেয়ে গেছি। এইবার 2 বাংলার বইপত্র নিয়ে পড়াশোনা করলাম, খুব অল্প সময় পেয়েছিলাম, মাঝে এগিয়ে যাচ্ছিলাম বেশ, করোনায় এসে সব বন্ধ করে দিল এবং ভাবলাম যে আর কি লিখবো, আর তো লেখা যাবে না, বইও বেরোবে না, লিখতে হবে না। হঠাৎ আমার জেদি সম্পাদক ছাত্র আমাকে এমন তারা লাগালো, বলে স্যার আমাকে লিখতেই হবে, আমাদের বই বেরোচ্ছে। আমি তো সেই ঝোলাঝুলি ঝেড়ে টেড়ে বই টই নিয়ে বসলাম। অনেক কিছু আরও ছিল, হারিয়ে গেছিলো। আমি তো ঠিক করেছিলাম জলের উপর প্রবাদ একটা মোটা বই, অন্তত 10-15 বই করে ফেলতে পারি, কিন্তু দেখলাম যে না, এটা তখন হবে না, অন্তত ঢাকনাটা খুলি। ওই ঢাকনাটা, জলের ঢাকনাটা একটু খুললাম, দেখলাম যে বাংলা ভাষায় প্রবাদে জলের অনন্ত বিস্তার। আপনারা দিনরাত্রি ব্যবহার করছেন, জল দিয়ে কত কথা। আমি যখন জলে পড়েছিলাম, আমরা হয়তো কোন দিকে জল বাড়াচ্ছে, এই মে মাসেই দেখবেন কোন দিকে জল বাড়াচ্ছে, আরে কে খোলা জলে মাছ ধরছে, ও সব জল ঢুকে পড়ছে, বুঝতে পারছেন তো? আমি রাজনীতির কথাই বলছি। সুতরাং রাজনীতি, সমাজনীতি, সমস্ত বিষয়ে জল আছে। আর প্রবাদ প্রবচনটা পৃথিবীর সব ভাষাতেই আছে। প্রবাদ প্রবচনটা ইউটিলিটিটা হচ্ছে যে প্রবাদ প্রবচনটা মানুষের সমাজ থেকে উঠে আসে। বিশেষত প্রবাদ প্রবচনের ইতিহাসে দেখা যায় সমাজের জ্ঞানবৃদ্ধ ব্যক্তিরা তাদের দৈনন্দিন অর্জিত অভিজ্ঞতা থেকে তারা তাদের এইটা সংগ্রহ করে ভাষায় প্রকাশ করে, ওই হয় চণ্ডী মণ্ডপে বা কোনো বৈঠকে তারা বললেন যে এই জানিস, এইটা আমি বুঝলাম, এই হয়, তাই নাকি? এবার লোকের মুখে মুখে ফিরলো, তখন তো কাগজ ছিল না, টিভি ছিল না, এইভাবে লোকের মুখে মুখে ফিরতে ফিরতে প্রবাদগুলো স্থায়ী হয়ে গেল। এর কেউ একা এটা আবিষ্কার করেনি, এবং কবে করেছে তার ডেট তারিখও কিছু নেই, গুগলও দিতে পারবে না। সুতরাং এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন প্রকার, শ্রমিকের কাছ থেকে প্রবাদ এলো, ধীবরের কাছ থেকে প্রবাদ এলো, এমনি মিস্ত্রির কাছ থেকে প্রবাদ এলো, জমিদারের কাছ থেকে প্রবাদ এলো, এরকম বিভিন্ন জায়গা থেকে প্রবাদগুলো বকবক করে উঠতে লাগলো, এবং সেগুলো আস্তে আস্তে আমাদের ভাষার মধ্যে, লোকভাষার মধ্যে গুলো স্থান পেয়ে নিল, এবং এই স্থান পেতে পেতে লোকের মুখে মুখে ছড়ালো। ওরাই প্রচারক, ওরাই ধারক, ওরাই বাহক, ওরাই উত্তরাধিকার। সুতরাং এই প্রবাদের ইতিহাস দেখতে গেলে এইভাবে এখনো চলছে, এবং পৃথিবীর যতগুলো ভাষা আছে মোটামুটি সবকিছু ভাষা না পারলে কিছু কিছু ভাষাতে পর্যবেক্ষণ করে দেখেছি বাংলা ভাষার প্রবাদগুলো অত্যন্ত ভালো, এবং কিছু কিছু বাংলা প্রবাদ এতে চলে গেছে আপনার অন্যান্য ভাষা কপি করে নিয়ে তাদের ভাষায় বলে দিয়েছে। হ্যাঁ, যেরকম যেমন কিন্তু আমাদের ইংরেজি থেকে আমরা বাংলায় নিয়েছি, একজনের নিয়ে তা নয়, কিন্তু যে ইংরেজির প্রয়োজন যে হি হ্যাজ বিন ব্রোকেন 8 pieces into joy, হ্যাঁ, এটা বললো, আমরা বাংলায় নিলাম, ও তো আনন্দে আটখানা হয়ে পড়লো, আনন্দে আটখানা মানে 8টা টুকরো হয়ে গেল, মানে এমনই আনন্দ যে ফেটে গিয়ে 8টা টুকরো বেরিয়ে গেল। তাহলে কখনো আমরা ইংরেজি থেকে বাংলায় নিচ্ছি, আবার বাংলা থেকে ইংরেজিতেও গেছে, অনেক প্রবাদ গেছে, এরকম সব ভাষা থেকে। হ্যাঁ, আসে হিন্দিতে একটা প্রবাদ, আমি হিন্দিতে খুব ভালো নেই, শুনে মুখস্থ এলাম, দেখি ভ্যাসকে সামনে বিন বাজানা, আরে বাবা, মানে মোষের সামনে বেহালা বাজাও। আমাদের হলো কি, আমাদের ওটা চলে এলো কি জানেন, যে উলুবনে মুক্ত ছড়ানো, মুক্ত একটা দামি জিনিস, কিন্তু উলুবনে একটা তুচ্ছ জিনিস, এই উলু কাঁকড়ার বোন, সেখানে কি কে মুক্ত ছড়ায়, তার মানে অপাত্রে দান। হিন্দিতে বললো মোষের সামনে বিন বাজানো বা বেহালা বাজানো, আর আমাদের উলুবনে মুক্ত ছড়ানো। এইরকম ভাবে প্রবাদ অনেক সব ভাষায় ভাষায় আদান প্রদান হয়েছে বিশ্বজুড়ে। সুতরাং আমাদের বাংলা ভাষার প্রবাদ প্রবচন এত সমৃদ্ধ, কিন্তু দুঃখের বিষয় ধরবে কি? প্রাচীনকালের লোকেরা একটু গ্রামের দিকে আমরা দেখেছি
বুড়ো বুড়িরা খুব প্রবাদ বলতো, কথায় কথায় প্রবাদ বলতো, তারা সেগুলো লিপিবদ্ধ করে রাখেননি। এমনকি এই নিয়ে খুব একটা সেরকম কাজ হয়নি যে এইগুলোকে পূর্ব বাংলার প্রবাদ বা বরিশালের প্রবাদ কি বাঁকুড়ার প্রবাদ এইগুলো করে 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 আলাদা বিশাল কাজ করা যায় প্রবাদের উপর। জানি না ভবিষ্যতে কেউ রিসার্চ করছেন কিনা বা আগে করেছেন কিনা, ভবিষ্যতে করবেন কিনা জানি না, তবে হওয়াটা উচিত। আর যাদের এই উত্তরাধিকার, অর্থাৎ যে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, তারা আজকাল কি নিয়ে যে ব্যস্ত আমি নিজেই বুঝতে পারি না। তারা না পড়ে কোনো বই, হ্যাঁ কাজের বইগুলো পড়ে যেগুলো দিয়ে তার চাকরি হবে, কর্পোরেট ওয়ার্ল্ডে ভালো আসবে, এই আসবে সেই আসবে, সেসব নিয়ে। এখন তো আর্টসের ছাত্রই খুঁজে পাওয়া যায়, আর্টস বলে কি করবো, ওই শিক্ষকতা, তাও তাকে শিক্ষকতা একটু, আমরা যখন শুরু করেছিলাম আমাদেরকে কেউ কোনো পাত্রী দিতে চাইতো না যে শিক্ষকদের আবার বিয়ে করবে এই সামান্য মাইনে। আজকে সেখানে আমাদের একটা বলার মতো, ভদ্রভাবে চলার মতো কিছু টাকা পয়সা পাওয়া যায়। আমি আমার প্রচুর ছাত্রছাত্রীকে বলি তোমরা আর্টস করো, সায়েন্স পড়েই যে চাকরি হবে তার না, যাকে জল থেকে অন্যদিকে সরে গেছে আবার জলে ফিরে আসি। তাই জল দিয়ে প্রচুর মজার মজার প্রবাদ আছে। আমি এই প্রবন্ধেতে ওই জলের এই প্রবাদগুলোকে আমি সংকলন করেছি এবং তার সরলার্থে সেটা বুঝিয়ে দিয়েছি। এবং এই প্রবাদগুলোর দরকার আছে এই কারণে, যেটা একটা সাহিত্যে 4 লাইন লাগে একটা প্রবাদে 4টি ওয়ার্ডের মধ্যে সেই প্রবাদটা শেষ হয়ে যায়। কারণ প্রবাদের ধারণ ক্ষমতাটা অনেক বেশি, অনেক মজা, ভাষাকে অনেক প্রাঞ্জল করে, অনেক বাস্তব করে এবং অনেক লৌকিক করে, মুখের ভাষা হয়। সেই জন্য প্রবাদ প্রবচনের কথা হয়। কিন্তু এখনকার প্রবাদ প্রবচন ছেড়ে দাও, খুব একটা পড়ে না। আমি তো প্রায় শিক্ষকতা 11 বছর আগে ছেড়েছি, ঠিক জানা নেই। আগে সিলেবাসে ছিল প্রবাদ প্রবচন বলে গোটা 50টা প্রবাদ ছেলেদের পড়তো, 50ই সাহিত্য শেষ। জানি না এখন সেগুলো এখনকার ছেলেরা বলতে পারলে, আমি হয়তো ভুল বললে ক্ষমা করবেন, 50টা বেশি বাড়িয়েছে না, উঠিয়েই দিয়েছে। যদি উঠিয়ে দিয়ে থাকে ভালো, আর বাড়িয়ে দিলে তো আরো ভালো। জানি না কি হয়েছে। তা প্রবাদ প্রবচন একটু খেয়াল করবে, প্রত্যেককে বলছি ছেলে মেয়েদেরকে বোঝান তাদের কি প্রবাদ প্রবচন আছে, অন্তত আমার প্রবন্ধটা পড়ান। কি কি প্রবাদ, জল দিয়ে কত সুন্দর সুন্দর, কিন্তু আপনারা জানেন কিন্তু আমার ছেলে যায় না। আপনার ছেলেকে দেখেছেন, আরে আরে পল্টু বলতো রে, এই জলে কুমির ডাঙায় বাঘ মানে কি? জলে কুমির একটা কুমির আর ডাঙায় একটা বাঘ, কিন্তু বুঝলো না যেটা উভয় সংকটে পড়া। এই যে উভয় সংকটে পড়ার ব্যাপারটা, জলে কুমির ডাঙায় বাঘ বললে আমার মানসিক জগতে একটা ছবি হয়েছে, ছোট বাবা জলের মধ্যে কুমির বসে আছে ধরবে, আর পিছন দিকে বাঘ বসে আছে। তাহলে আমি এই যে কথাটা, ছোট্ট একটা কথা, জলে কুমির ডাঙায় বাঘ, আমার ভাই এখন জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। এই যে কথাগুলো, এরকম অসংখ্য প্রবাদ, মোটামুটি 60টা 63-এর মতন প্রবাদ আমি দিয়েছি। কারণ পত্রিকা তো ছোট পত্রিকা, তার কলেবর বাঁধা, সেই কলেবরের মধ্যে তাকে সীমাবদ্ধ রেখে একটু বললাম না, ঢাকনা, জলের ঢাকনাটা একটু তুলেছি। আপনারা পারলে তুলবেন, ভবিষ্যতে আরো বড় বড় জলে গিয়ে পড়বেন আমার মতো, ভালো হবে। জল নিয়ে পড়বেন, এরকম জল নিয়ে কেন, খাওয়া নিয়ে আমরা একটা খাওয়ার ছোট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, খাওয়া মানে কি? চিবিয়ে চিবিয়ে খাওয়া তো, চিবিয়ে চিবিয়ে খেয়ে জল দিয়ে গেলে ফেললাম, এর হলো খাওয়া। আচ্ছা, ঘুষ খাওয়াটা কি? ওটা কি করে খায়? আচ্ছা, এই আজকালকার ছেলে কথা যা গ্যাস খেয়ে গেছে, গ্যাস খায় না কিন্তু বলছি গ্যাস খেয়ে গেল। এরকম কত কথা এরকম আছে খাওয়া নিয়ে, চিন্তা করতে পারবেন না। এগুলো হারিয়ে যাবে, এগুলো চর্চা না করলে হারিয়ে যাবে। হয়তো যদি কারো ভালো না লাগে পড়বেন না, তবে পড়লে আনন্দ পাবেন এবং নিজের ভাষাকে জানবেন। জানেন তো, নিজের মাকে জানা যেমন আনন্দের, নিজের মাতৃভাষাকে জানা ঠিক সেই রকমই আনন্দের। আশা করি আপনারা ভালো থাকবেন, আপনারা পড়াশোনা করবেন, শতবিশার পাশে দাঁড়াবেন। শতবিশা যেন দিনে দিনে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে ওঠে। শতবিশা তো একটা নক্ষত্রের নাম, সে যেন নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে। নক্ষত্র মানে কি? যার পতন হয় না। নক্ষত্র, নক্ষত্র সংস্কৃতে বলছে নক্ষত্র, নক্ষত্র। সেই শতবিশা যেন চিরদিন জল জল হয়ে আপনাদের সাহচর্যে যেন উজ্জ্বল।